এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শতার্থ কর্মকার, চলে যাচ্ছি তার কাছে। শতার্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন বিদেশের আজকের আয়োজনে। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো, তবে শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে যে মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু একটা দোটানার মধ্যে আছে, আপনিও বুঝতে পারছেন নিশ্চয়ই। বাইডেন এবং ট্রাম্প উভয় যুদ্ধবিরতির যে কৃতিত্ব সেটি নিজেদের বলে দাবি করছেন। এখানে আসলে মূল কৃতিত্বটা কার বলে আপনার কাছে মনে হয়, এবং ট্রাম্পের জয় কি আসলে এখানে এই যুদ্ধবিরতিতে কোনো ভূমিকা রেখেছে কিনা? মিম, সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এবং মার্কিন গণমাধ্যমে এভাবে রিপোর্টটি করছে যে ট্রাম্প এফেক্টের কারণেই হয়তো এত তাড়াতাড়ি যুদ্ধবিরতিটি হলো। এই যে আপনি কৃতিত্ব ভাগাভাগির কথাটি বলছেন, সেটি আসলে মূল কারণ এ জায়গায় তৈরি হয় কারণ আমরা জানি গেল মে মাস থেকে বাইডেন প্রশাসন মানে গত 8 মাসে সব থেকে বেশি এই যুদ্ধবিরতির যে আলোচনা মধ্যস্থতাকারী হিসেবে সব থেকে বেশি চেষ্টা করেছে এই নির্দিষ্ট সময়। এবং এই যে শপথ গ্রহণ 20 তারিখ, আগামী 20 তারিখ এবং 19 তারিখেই যুদ্ধবিরতিটি কার্যকর হতে যাওয়া, এর মধ্যে আমরা একটি চাপ দেখেছি। আমরা দেখেছি যে বাইডেন প্রশাসন এক ধরনের প্রেশার দিচ্ছে, তার আলোচনার ব্লিংকেনকে আমরা দেখেছি যে প্রতি সপ্তাহে 1-2 বার করে তিনি মধ্যপ্রাচ্য সফর করছেন, কাতার যাচ্ছেন। এই যে এক ধরনের তড়িঘড়ি, সেটি আসলে ওই কৃতিত্ব ভাগাভাগি রাজনীতিতেই। কারণ এই যুদ্ধবিরতির চুক্তিটি যদি আসলে 20 জানুয়ারির পরে সম্পন্ন হতো, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করে বসতেন যে এটি তার কারণে সম্পন্ন হয়েছে। তবে একটি কথা এখানে বলে রাখা ভালো, আন্তর্জাতিক বিশ্লেষকরা ডোনাল্ড ট্রাম্পের উদাহরণটি এভাবে দিচ্ছেন যে ট্রাম্প কিন্তু কিছুদিন আগে বলেছিলেন যে তিনি শপথ গ্রহণের আগে যদি মধ্যপ্রাচ্য সংঘাত না থামে, তাহলে তিনি মধ্যপ্রাচ্যকে নরকের আগুনে পুড়িয়ে মারবেন, অর্থাৎ মধ্যপ্রাচ্যকে একেবারেই ধ্বংস করে দেবেন তিনি। ফলে হামাস এবং ইসরায়েলের জন্য এটি এক ধরনের বাণী এরকম যে কারণে তারা ভয় পেয়ে হলেও, তারা কিছুটা চাপে পড়ে হলেও দুপক্ষ একটি সমঝোতায় গিয়েছে। কারণ আমার কাছে মনে হয় এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা এভাবে বলছেন যে হামাস আসলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতেই চেয়েছে, এবং তারা যেহেতু দেখেছে যে যেহেতু মধ্যপ্রাচ্যে ইসরায়েল আরও সেনা সক্ষমতা বাড়াতে পারে, আরও আক্রমণ তীব্র হতে পারে, কেন এই সময় আমরা যুদ্ধবিরতিতে সম্মত হব না। সুতরাং কৃতিত্ব ভাগাভাগি শীতল রাজনীতি গণমাধ্যমে আমরা দেখছি। মিম, তাহলে এতদিন ধরে আসলে এই যে যুদ্ধবিরতি সেটি আসলে কেন হচ্ছিল না বা কেন ঝুলেছিল বলা যায়, এবং খসড়া প্রস্তাবের কোন ধারাগুলো পরিবর্তন কিংবা পরিমার্জনের ফলাফলে আসলে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে আপনি মনে করছেন, এবং সেটি আসলে যদি আরো ব্যাখ্যা জানতে চাই যে এতদিন আসলে এটি কেন হলো না? মিম, আসলে সমঝোতা চুক্তিতে দুপক্ষ কোন জায়গাটিতে নেগোশিয়েট করছিল আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে সেটি পরিষ্কার হয়নি, কারণ তারা কখনো এটি এক্সপোজ করেনি। তবে আমরা যেটি দেখেছি, বাইডেন প্রশাসন যতই ইসরায়েলের পক্ষে থাকুক না কেন, বেনিয়ামিন নেতানিয়াহুর কিছু নির্দিষ্ট উদ্দেশ্য আছে এই যুদ্ধটি চালানোর জন্য। তিনি ইরানের সাথে একটি ভয়ঙ্কর সংঘাতে জড়াতে চান, তিনি সৌদি আরবের সাথে সম্পর্ক ভালো করতে চান, তিনি অধিকৃত ওয়েস্ট ব্যাংকে বসতি স্থাপন করতে চান, এবং জেরুজালেম নিয়েও নেতানিয়াহুর কিছু পরিকল্পনা আছে। নেতানিয়াহু খুব ভালো করেই জানতেন যে বাইডেন প্রশাসনের আমলে তিনি এগুলো সফলভাবে বাস্তবায়িত করতে পারবেন না। অন্যদিকে এই ইহুদি এবং আমেরিকান এই হোয়াইট সুপ্রিমিস্টদের যে মনোভাব, তার সাথে ডোনাল্ড ট্রাম্পের মনোভাব খুবই একমত পোষণ করে। সুতরাং নেতানিয়াহু ভালো করে জানতেন ট্রাম্প যদি ক্ষমতায় আসে, ট্রাম্পের কাছে যদি তিনি এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলাপ করেন, ট্রাম্প হয়তো তাকে সাহায্য করবেন। সুতরাং তিনি যখন দেখছেন যে ট্রাম্প কোনোভাবেই পছন্দ করছেন না, তিনি ক্ষমতায় আসার আগে এই যুদ্ধটি চলছে, তিনি বারবার বলছেন তিনি চান যাতে একটি অস্ত্রবিরতি হোক। নেতানিয়াহু চেয়েছিলেন ট্রাম্প যাতে এই বিষয়টিতে সন্তুষ্ট থাকে যে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এবং নেতানিয়াহুর যে ব্যক্তিগত চাওয়া পাওয়াটি, অর্থাৎ ইরানের সাথে প্রতিরোধ বাড়ানো, সৌদি আরবের সাথে সম্পর্ক ঠিক করা, ওয়েস্ট ব্যাংক এবং জেরুজালেম ইস্যুতে তার আধিপত্যটি বিস্তার রাখা, সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পের এই যে আগ্রাসী মনোভাব মধ্যপ্রাচ্য ঘিরে, সেটিকে ব্যবহারের একটি পায়তারা কষছিলেন বলে আমার কাছে মনে হয় যে তিনি আসলে শেষ পর্যায়ে এভাবে রাজি হলেন। এবং এতদিনের যে ডিলেটি হচ্ছিল সেটি আসলে মধ্যস্থতাকারীর জন্য না, কারণ বলটি হামাসের কোর্টেই ছিল। হামাস রাজি না হলে তো আসলে যুদ্ধবিরতিটি কার্যকর হতো না। একদমই ছোট্ট করে একটু জানতে চাই, যুদ্ধবিরতি কার্যকরের সম্ভাবনা আসলে কতটুকু মনে হয়, এবং বন্দি বিনিময় সম্পন্ন হলে আসলে বা সম্পূর্ণ আদৌ হবে কিনা আপনার কি মনে হয়? বন্দি বিনিময়টি আসলে তারা যেভাবে করছে সেটি হচ্ছে একজন আরেকজনের সাথে সম্পর্কযুক্ত। প্রথমে হামাস মুক্তি দিবে 33 জন ফিলিস্তিনিকে, পরবর্তীতে ফিলিস্তিনি যে বন্দীদের ইসরায়েল মুক্তি দিবে সেখানেও শর্ত আছে, একজন মহিলা সেনা প্রধান, একজন বেসামরিক কারাবন্দী, তাদের বিনিময়ে মুক্তিটি হবে। সুতরাং জিম্মি বিনিময় যেহেতু আপনি দেবেন আমি নেব, এরকম একটি প্রক্রিয়ায় বন্দি বিনিময় হবে। কিন্তু অস্ত্রবিরতির নামে যে বিষয়টি আসছে সামনে, যে সংঘাত বন্ধ হবে কিনা, আন্তর্জাতিক বিশ্লেষকরা এটি নিয়ে প্রশ্ন তুলছেন। কারণ আমরা লেবাননে দেখেছি যে যুদ্ধবিরতির পরও হিজবুল্লাহ এবং ইসরায়েল একে অপরকে আক্রমণ করছে। সুতরাং এই যে সৈন্য প্রত্যাহার করার কথা বলছে ইসরায়েলি সেনাবাহিনী, আইডিএফ শেষ পর্যন্ত সেটি মেনে নেয় কিনা, এবং হামাসের উপর আগ্রাসন চালাতে গিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করে কিনা, সেটি আসলে আগামী 6 মাস বলে দেবে, এবং 19 জানুয়ারি এটি কার্যকর হওয়ার পরে আমরা জানতে পারবো। মিন, তবে এ বিষয়ে একটি দ্বিধাদ্বন্দ্ব তো আছে যে আসলে যুদ্ধবিরতি কার্যকর হয় কিনা। শতার্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এখন বিদেশের আজকের আয়োজনে যুক্ত হবার জন্য।